ধন্যবাদ জানাবো আমাদের দু তিনটি মিটিং ছিল। বিভাগ বাবু আমার অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়েছেন, কিন্তু আমি তখন ছিলাম না অফিসে। তো আমাদের বেসিক্যালি আমাকে যে কারণে আমি বলতে চাইছিলাম যে এখানে আপনারা সবাই হচ্ছে ফুড প্রসেসর, তাই না? খাদ্য জিনিস আমরা তৈরি করছি। তো বেশিরভাগ খাদ্যই কি হয়, আমরা যখন দু রকমের হয়, একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে মানে ফ্রেশ। ফ্রেশ মানে আমি গাছ থেকে তুলে খেতে পারি, তাই না? ফল ফুল শাকসবজি যেগুলো আছে আমাদের, ফলগুলো আমরা ডাইরেক্টলি গাছ থেকে নিয়ে খেতে পারি। কিন্তু ফ্রেশ প্রোডাক্টসকে যদি আমরা, এখনই সবাই বলছিলেন যে যখন উৎপাদন হয় প্রচুর ফলন হয়, কিন্তু আমরা বেশি দিন তো রাখতে পারবো না। দু রকমের স্যার বলছিলেন, ক্লাইমেটিক নন ক্লাইমেটিক ফ্রুটস আছে, যেটাকে বেশি দিন রাখতে পারবো না, তার শ্বসন প্রক্রিয়া খুব বেশি হয়। যেমন পেয়ারা, কলা বেশি দিন রাখা যাবে না। রাখতে গেলে তার প্রসেস আছে, কিন্তু সেটা অনেক খরচা সাপেক্ষ। সেটাকে আমরা প্যাকেজিং এর ভাষায় বলি ক্যাপ, কন্ট্রোল অ্যাটমসফেরিক প্যাকেজিং। আরেকটাকে আমরা বলছি এমএপি, মডিফাইড অ্যাটমসফেরিক প্যাকেজিং। যেটাকে বিষয় আমরা কি করি, ধরুন চিপসের কথা বলছি, অনেকে বলছেন চিপস তৈরি করছে, চিপসের ভেতরে দেখবেন প্যাকেটের ভেতরে অনেক হাওয়া দেওয়া থাকে, তাই না? তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, যে যার ভেতরে হাওয়া দেওয়া, যে খেজুর দেখবেন, আমাদের ক্যাশু নাটস, কাজু বাদামের ভেতরে দেখবেন সমস্ত হাওয়া বের করে নেওয়া আছে। এগুলো হচ্ছে প্যাকেজিং এর বিভিন্ন রকম টেকনোলজি বা টেকনিক, যেগুলোর মাধ্যমে কি করা হয়, কোন প্রোডাক্টের ভেতরে প্যাকেজিং বা মোড়ক, যেটাকে আমরা বাংলায় মোড়ক বলি, বেসিক্যালি মোড়কের কাজ তো অনেকগুলো, তার মধ্যে একটা দুটো কাজ হচ্ছে যে ওই জিনিসটাকে সংরক্ষণ করতে সাহায্য করা। তাহলে যদি আমরা কোনো প্রোডাক্টের ভেতরে তার আবহাওয়ার পরিবর্তন ঘটাই, তার মানে ভেতরের আবহাওয়ার পরিবর্তন করলাম, মানে মডিফাই করলাম ইংলিশে বলা হয়, সেটাকে বলছে মডিফাইড অ্যাটমসফেরিক প্যাকেজিং। তাহলে কি হয়, ওর আয়ুটা দীর্ঘায়িত করা যায়। আরেকটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে বুঝতে পারছেন, কন্ট্রোল মানে হচ্ছে ভেতরের যে আবহাওয়া সেটার পরিবর্তন ঘটিয়ে সেটাকে কন্টিনিউ মেনটেন করতে হবে। আমি বললাম যে ওর ভেতরে অক্সিজেন আছে 4%। একটা ঘর বা চেম্বার তৈরি করা হলো, যার ভেতরে অক্সিজেন আছে 4%, 4%, নাইট্রোজেন আছে 92%, কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে 3%। তাহলে কত, 92 আর 3 হচ্ছে 95 আর 4 হচ্ছে 99, তাই তো? 1% অন্যান্য গ্যাস আছে। এবং এইটাকে তৈরি করে আমি ভেতরে পেয়ারা বা কলা রেখে দিলাম, ধরুন তার টেম্পারেচার বলেছে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি। এবারে যখন কলা আমি রাখছি, কলার ভেতরে তো প্রাণ আছে, বা পেয়ারা রাখলাম, প্রাণ আছে, তো শ্বাস নেবে। তাহলে শ্বাস নিলে অক্সিজেনের ঘাটতি হবে, ওই 4% থেকে আস্তে আস্তে কমে গিয়ে 3%, 2% হবে। ওর ভেতরে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকবে, মানে ও যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, যখন আমরা অক্সিজেন গ্যাস নিয়ে গ্যাসটাকে ছেড়ে দিই, দেখবেন তার সঙ্গে কিছুটা জলও ছাড়ি। শীতকালে বয়ে যায়, আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি, এটা কাছের কাছে মধ্যে ছাড়ুন, দেখবেন ধোয়া ধোয়া হয়ে যায়, মানে গরম হাওয়াটা গরম আসছে এবং ভেতরে জলীয় বাষ্প আছে। তাহলে যখন আমরা ঘরটা বন্ধ করে ওর ভেতরে কোনো সবজি বা ফসল রাখলাম, তাহলে তার শ্বসন প্রক্রিয়া চলতে গেলে অক্সিজেন কমতি হতে থাকবে, তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প বাড়বে। কিন্তু এরকম সিস্টেম আছে যেগুলো কি, ঘরটার ভেতরে এরকম ভালভ লাগানো থাকবে, সেন্সর থাকবে। ও কি করবে, সেন্স করবে অক্সিজেন যখনই 4% কমে গেল, ওই ভালভটা খুলে যাবে, ভেতরে অক্সিজেন গ্যাস ঢুকবে, অন্য কোনো গ্যাস ঢুকবে না। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল 3%-এর উপরে, একটা ভালভ আছে, ও খুলে যাবে, খুলে গিয়ে কার্বন ডাইঅক্সাইড খালি বেরোবে, অন্য কোনো গ্যাস বেরোতে পারবে না। টেম্পারেচার কি করবে, এসি লাগানো থাকবে, ওর টেম্পারেচার কন্ট্রোল করবে। এই যে সিস্টেম, তাহলে বুঝতে পারছেন এটা কত কঠিন। টেম্পারেচার বা আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে, একই আবহাওয়া থাকবে। তাহলে দেখা গেছে আমেরিকাতে বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরি করেছে, এবং আমাদের ইন্ডিয়াতে একদম তৈরি হচ্ছে আজকাল, সেটাকে বলা হয় সিএপি, কন্ট্রোলড অ্যাটমসফেরিক স্টোরেজ। ওই যে ভদ্রলোক বললেন যে আপনার অনেক ফলন হয়েছে, কিন্তু ওই সময় বিক্রি করলে পয়সা নেই। তাহলে দুটো রাস্তা আছে, একটাকে আমাদের কন্ট্রোল অ্যাটমসফেরিক সিস্টেম তৈরি করতে হবে। তার জন্য আজকাল এপিডা বা নাবার্ড কিন্তু টাকা দেয়, আপনাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে। গতকাল আমি গেছিলাম গাইঘাটাতে, ওখানে একটা প্যাক হাউস হয়েছে, প্যাক হাউসটাকে ওখান থেকে বিভিন্ন শাকসবজি প্যাক করে ওরা বিদেশের বাজারে পাঠাতে চাইছে। তার জন্য ফান্ডিং করেছে হচ্ছে নাবার্ড, নাবার্ড নয়, এপিডা করেছে। এপিডা মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমার্সের আমাদেরই দপ্তর, এগ্রিকালচারাল প্রসেস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। তারা কিন্তু ফান্ডিং করে। নাবার্ডের কাছে গেলে নাবার্ড ব্যাংকিং, নাবার্ডের ডিজি এখানে আছে, নাবার্ড ফান্ডিং করে, কিন্তু আপনাকে তার প্রজেক্ট লিখতে হবে, ডিপিআর তৈরি করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এইটাকে যদি আমরা ক্যাপ সিস্টেম তৈরি করি তাহলে আমাদের মুনাফা হবে। একটা হচ্ছে আমরা স্টোর করে রাখতে পারি, দ্বিতীয়ত স্যার বললেন ভালো করে যে তাকে যদি প্রসেস করি, আলুর দাম কম, এবার যখন আলুর চিপস হচ্ছে তার দাম কয়েক গুণ বেড়ে গেল, তাই না? 30 গ্রামের চিপসের দাম 30 টাকা প্রায়, যদি আমরা ব্রিটলের চিপস কিনি, আলুর দাম কত, 20 টাকা কিলো। কিন্তু যখনই তাকে প্রসেস করছি, প্রসেস করলে সমস্ত জিনিসের ভ্যালু এডিশন যেটা আমরা বলছি, স্যার তখন বললেন, তাহলে তার দাম বেড়ে যায়, তাহলে আমরা প্রসেস করতে পারি। দ্বিতীয়ত মানে 3 নম্বর আরেকটা রাস্তা আছে, আমরা যেখানে আমরা উৎপাদন করলাম, টমেটো আপনি অনেক টমেটো হয়েছে, বা আপনার পেয়ারা অনেক টমেটো পেয়ারা হয়েছে, এবারে
আমরা মার্কেটিং এর ভাষায় বলা হয়, মার্কেটিং এর 4টি পি আছে: প্রোডাক্ট, প্লেস, প্রাইস এন্ড প্রমোশন। প্রোডাক্ট মানে জিনিস, জিনিস মানে আমার পেয়ারা, প্লেস মানে বারুইপুর, এবারে প্রাইস। বারুইপুরে বিক্রি করলে বলছেন উনি যখন সিজন 40 টাকা কেজি। এবার যদি আমি এই প্লেসটার পরিবর্তন ঘটাতে পারি, মানে বিক্রি করার জায়গা যদি পরিবর্তন ঘটাতে পারি, তাহলে তার জিনিসের দামের পরিবর্তন হয়। এটা হচ্ছে মার্কেটিং এর একটা ফর্মুলা। এবারে যদি বারুইপুর বাদ দিয়ে আমি পেয়ারাটাকে বম্বেতে বিক্রি করতে পারি, পেয়ারাটাকে দিল্লিতে বিক্রি করতে পারি, পেয়ারাটা আমি আমেরিকা পাঠিয়ে দিলাম, তাহলে আমার লাভ হবে, তাই না? যদি আমি বলি, দেখুন একটা সোজা জিনিস দিয়ে বলছি, এই যে জলের বোতলটা, এই বোতলটা এখানে দোকানে কিনতে গেলে 10 টাকা দাম, আধা লিটার। আপনি যদি এখন JW ম্যারিয়টে যান দুপুরে লাঞ্চ করতে, বা আপনি ITC সোনার বাংলা চলে গেলেন, খাবার খাবেন, তার সঙ্গে দেখবেন এই বোতলের বিলের দাম দেখবেন 10 টাকা নয়, এর দাম বিল হবে 40 টাকা বা 50 টাকা, আধা লিটার বোতল। মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স গেলে পরে দাম পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা কি করি, যেটা মার্কেটিং এ বলা হয়, জিনিসের বিক্রির স্থান যদি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের মুনাফা ঘটে। কিন্তু স্থান পরিবর্তন করতে গেলে যেটা দরকার, ওনার পেয়ারা যদি আমেরিকাতে পাঠাতে হয়, বম্বেতে পাঠাতে হয়, তার জন্য তখন আমার একটা বাহন লাগবে, মানে আমাদের প্যাকেজিং দরকার পড়ছে, তাই না? ওই জিনিসটাকে জুড়ে পাঠাবো কি করে? তখন আমাদের সাইন্টিফিক ওয়েতে, প্রপার ওয়েতে প্যাকেজিং করতে হবে। তো প্যাকেজিং এর অনেক রকম টেকনোলজি আছে, যেটা বললাম আমরা ক্যাপে করতে পারি, ম্যাপে করতে পারি। ম্যাপ বেসিক্যালি ক্যাপে প্যাকেজিং করা যায় না, ক্যাপে খালি কন্ট্রোল করে স্টোরেজ করা হয়। যেমন আমরা কোল্ড স্টোরেজ গুলো দেখি, সেগুলো কিন্তু ক্যাপ নয়, সেগুলো হচ্ছে ম্যাপ। ভেতরে এসি চালিয়ে টেম্পারেচার কম করে দিয়েছে, হিউমিডিফায়ার দিয়ে ডিহিউমিডিফায়ার দিয়ে হিউমিডিটি কম করেছে, কিন্তু সাপ্লাই অফ গ্যাস, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ চেঞ্জ করা যায় না। এগুলো হচ্ছে ম্যাপ, মডিফাইড অ্যাটমসফেরিক স্টোরেজ, MAS। যদি আমরা CAS করতে পারি, কন্ট্রোলড অ্যাটমসফেরিক স্টোরেজ, যে তাপমাত্রা বা গ্যাসের কম্পোজিশন তৈরি করলাম সেটাকে কন্টিনিউ মেইনটেইন করতে হবে। সেগুলো অনেক সিস্টেম দামি, বুঝতে পারছেন? একটা ভালভ থাকবে যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সেন্স করবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে খুলে কার্বন ডাইঅক্সাইড বের করে দেবে, অন্য কোনো গ্যাস বের করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? অনেক টেকনোলজি জড়িত আছে, দাম অনেক। তার জন্য আপনাদের হয়তো নিজেরা করতে পারবেন না, বিভিন্ন সরকারি সংস্থা বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদেরকে এটা তৈরি করা যেতে পারে। তার জন্য প্রজেক্ট লিখতে হবে, DPR তৈরি করতে হবে, সরকারকে বোঝাতে হবে যেটা করলে লাভ আছে। সরকার তো দেখুন আজকাল অনেক চেষ্টা করে যাচ্ছে, কারণ মার্কেটে চাকরি নেই, চাকরি দিয়ে চাকরি খেয়ে ফেলছে, বলে চাকরি আর নেই। সুতরাং সরকার চেষ্টা করছে যে চাকরি যদি না দিয়ে আমরা অন্যভাবে পয়সা দিই। যেমন একটা বলছি, একটা স্কিম আছে আমাদের গভর্নমেন্টের, SRLM, স্টেট রুরাল লাইভলিহুড মিশন প্রজেক্ট, তাই না? সরকার বিভিন্ন গোষ্ঠীকে টাকা দিচ্ছে, কেন? তারা নিজেরা করে খাবে, তাদের সরকারের কাছে চাকরি চাইবে না। আমরা একটা এসআরএল প্রজেক্টে কাজ করছিলাম, আমি আগের প্রোগ্রামে বলেছিলাম যে নদিয়া জেলায় নলেন গুড় তৈরি হয়, নলেন গুড়ের প্যাকেজিং টিউবে করে হচ্ছে। নলেন গুড় বাজারে কিনতে গেলে 100 টাকা 150 টাকা কিলো, কিন্তু যদি টিউবে কেনেন, টিউবের দাম হচ্ছে 800 টাকা কিলো, সরকারি রেট 89 রুপিস ফর 100 গ্রাম, মানে 890 টাকা কিলো বিশ্ব বাংলা বিক্রি করছে। ওই একই গুড় অন্য রঙের টিউবে বিক্রি করছে আমাদের খাদি আর ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড, WBKBIB, তখন দাম হচ্ছে প্রায় 350 টাকা কিলো। একই জিনিস, কিন্তু দামের ওই জন্য জায়গার পরিবর্তন ঘটলো। বিশ্ববাংলার দোকানে গিয়ে কিনলে 890 টাকা কিলো, আপনি গড়িয়াহাটে দক্ষিণাপনে গিয়ে কিনুন, তখন কিলো পড়ছে 350 টাকা কিলো। একই জিনিস দুটো আলাদা জায়গায় যখন বিক্রি হচ্ছে, তখন তার দামের পরিবর্তন হচ্ছে। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যবসার মুনাফা বাড়াতে গেলে এই টেকনোলজিগুলো ইউজ করতে হবে, এবং যখনই আমরা এগুলো ইউজ করতে চাইবো আমাদের প্যাকেজিং এর দরকার পড়বে। এবং প্যাকেজিং এর অনেক রকম জিনিস দিয়ে প্যাকেজিং করা যায়। আমরা যদি বলি প্যাকেজিং দু রকমের মেটেরিয়াল দিয়ে আমরা প্যাকেজিং করি, একটা হচ্ছে সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি প্যাকেজিং মেটেরিয়াল, আরেকটাকে বলা হয় ট্র্যাডিশনাল বা গতানুগতিক প্যাকেজিং মেটেরিয়াল, যেগুলো আমরা গ্রাম বাংলাতে আনপড় লোক যাই হোক, অশিক্ষিত লোক যারা যেরকম ভাবে পারি প্যাকেজিং করি। কেউ পাটের বস্তায় করি, কেউ কাগজ দিয়ে করি, কেউ বাঁশের বাস্কেটের মধ্যে করি, কেউ কাঠের পেটিতে করি। এগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল প্যাকেজিং, মানে যেগুলো আমরা পরিবেশ থেকে নিয়ে আমাদের দরকারটা পুরো করবার জন্য যে কোনো ভাবে এনাদার উপকরণে প্যাকেজিং করে দিলাম। আর যদি বলি সায়েন্টিফিক প্যাকেজিং মেটেরিয়াল, তাহলে বিজ্ঞানসম্মত ভাবে প্যাকেজিং করার জন্য 4 রকমের মেটেরিয়াল আছে: কাগজ, তারপরে হচ্ছে কাঁচ, তারপরে হচ্ছে মেটাল বা টিন, আরেকটা হচ্ছে প্লাস্টিক। এই 4 রকমের মেটেরিয়াল দিয়ে যদি আমরা প্যাকেজিং করতে পারি, সেগুলোকে বলা হয় সায়েন্টিফিক প্যাকেজিং। এবং এই মেটেরিয়াল গুলোকে বিভিন্ন ভাবে আমাদের ইউজ করতে হবে। যদি বলি আমরা যেমন চিপসের প্যাকেট, এবার দেখবেন বাজারে যখন আমরা যাই, বাসে ট্রেনে চিপস খাই, আমাদের লোকাল চিপস, আপনাদের মতো কেউ হয়তো চিপস বানিয়েছে বাড়িতে, চিপস ভেজে একটা সাদা রঙের পলিথিনের মধ্যে ভরেছেন। এবার সেই চিপসের দেখুন গুণগত মান কতদিন থাকে। ওই একই রকম চিপস, আঙ্কেল চিপসের প্যাকেট দেখবেন 9 মাস ধরে হাওয়া ভর্তি আছে, কিছু হয়নি। 9 মাস পরে আপনি প্যাকেট করুন, একই টেস্ট আছে, একই স্বাদ আছে, একই রকম করকরে আছে। কিন্তু আমরা যেটা লোকালে বানালাম, আমরা বললাম আমরা গরিব মানুষ বা গ্রামে করেছি, খুব ভালো হাত দিয়ে করেছি, ট্র্যাডিশনাল ওয়েতে, একদম এথনিক প্রোডাক্ট, কিন্তু আমাদের নলেজের অভাব। আমরা কি করেছি, যে প্লাস্টিকটা বাজারে পাওয়া যায় তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সেই প্লাস্টিকের ক্ষমতা নেই যে বাইরে থেকে অক্সিজেন ঢোকা আটকাবে।
কারণ যখনই আমরা চিপস করছি, একটু আগে স্যার বললেন না র্যান্সিডিটি হয়, যে কোনো খাবারে যদি তেল থাকে, তেল জাতীয় প্রোডাক্টের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবেই হবে, এবং অক্সিজেনকে আটকাতে হবে। অক্সিজেনকে যদি আটকাতে না পারি, ওই জিনিস খারাপ হয়ে যাবে। এবং যেহেতু চিপসের মধ্যে জলীয় বাষ্প কম, তাহলে কি হবে, আমাদের বাইরে ধরুন আজকে বাইরে গেলে ঘেমে যাবেন, এখানে এসি আছে ঘামছেন না, বাইরে আমি গেলাম একটু আগে ঘেমে যাচ্ছি, বাইরে ঘামছে কেন, বাইরে জলীয় বাষ্প পরিমাণ বেশি আছে। তাহলে বাতাসে কলকাতার মতো শহরে জলীয় বাষ্প থাকে প্রায় 70 থেকে 80%, মানে রিলেটিভ হিউমিডিটি। এবারে আমরা জানি জল কি হয়, সবসময় যেখানে বেশি সেখান থেকে কমের দিকে যায়, তো উল্টো কি যায়, জল সবসময় যেখানে বেশি সেখান থেকে কমের দিকে যাবে। তাহলে আমার চিপসের মধ্যে জল কত, চিপসকে আমি ভেজেছি, ভাজা মানে জলটাকে বের করে দিলাম। যে কোনো জিনিসকে প্রসেস করতে গেলে বেসিক্যালি আমরা ময়েশ্চারের পরিবর্তন করি। দেখবেন ধান কো ডাইরেক্টলি কেটে তো গোলায় ধরে না, ধান কেটে শুকোতে হয় আগে, শুকোতে মানে জলটাকে বের করে দিলাম, তারপরে 14% ময়েশ্চার থেকে আমি গোলার মধ্যে রেখে দিলাম, তাই না? তাহলে ময়েশ্চার হচ্ছে একটা প্যারামিটার যেটা সমস্ত খাবার জিনিসকে নষ্ট করে। এই জলীয় বাষ্প পরিমাণ যদি কমাতে পারি এবং এটাকে মেনটেন করতে হবে, তাহলে আমরা যখন চিপসটা ভাজলাম গ্রামে, তখন আমরা এটা নর্মাল পলিথিনে রেখে দিলাম, কিন্তু সেই নর্মাল পলিথিনে জলীয় বাষ্পকে আটকাবার ক্ষমতা নেই, ভেতর বাইরে ঢুকে ভেতরে জল ঢুকছে। এই যে যত রকম বেকারি বিস্কিট দেখবে, তারা তো একটা সিলিং মেশিনও কেনে না, মোমবাতি দিয়ে সিল করে। একটা সিলিং মেশিনের দাম কত, 1000 টাকা। কিন্তু ওই যে মাইন্ডসেটের অভাব, আমাদের নলেজ নেই বা আমরা জানি না, জানতে হবে, না জানলে কি করে হবে। এই যে বিস্কিট বানাচ্ছে বেকারি বিস্কিট, দেখবেন মোমবাতি দিয়ে সিল করে, সিলের মধ্যে ফুটো 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 থাকে, এই 7 দিন পরে ওই বিস্কিট খেলে দেখবেন বিস্কিট নরম হয়ে গেছে। হয় আপনি ব্রিটানিয়া বিস্কিট দেখুন বা অন্য কোনো প্যাকেট বিস্কিট দেখুন, 3 মাস পরেও বিস্কিট মচমচে আছে, কেন আছে? ওরা সাইন্টিফিক ওয়েতে প্যাকেজিং করছে। ওই যে মোড়কটা ব্যবহার করেছে, সেই মোড়কের মধ্যে বাইরে থেকে জলীয় বাষ্প ঢুকবে না। কিন্তু আমাদের যে লোকাল যারা বেকারিতে বিস্কিট বানাই, যারা আমরা লোকাল চিপস বানাচ্ছি, ওই যে রাজাবাজারে গিয়ে আমাদের এজরা স্ট্রিটে গিয়ে নরমাল একটা প্লাস্টিক কিনে আনলাম, পলিথিন, সেই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু ওই পলিথিনের ক্ষমতা নেই যে জলীয় বাষ্পর জায়গাকে রুখবে। তাহলে জলীয় বাষ্প আটকাতে না পারলে কি বিস্কিট নরম হয়ে যাবে? সুতরাং আমাদের এই যে টেকনিক গুলো আছে, প্যাকেজিং এর বিভিন্ন রকম টেকনিক আছে, সেগুলো একদিনে বলা বা আমাদের এখন লাঞ্চের সময় আমি আর বলতে বেশি চাই না, আপনাদের শুনতে পরে খারাপ লাগবে। তো বেসিক্যালি অনেক রকম টেকনিক আছে, আমরা সেগুলোকে আমাদের জানতে হবে, সেইভাবে ইউজ করতে হবে, যাতে করে আমাদের প্রোডাক্টটাকে বিক্রি করার স্থানকে আমরা পরিবর্তন করতে পারি। বিক্রি করার স্থান পরিবর্তন করতে পারলে আমাদের প্রফিট বাড়বে। এই যে আমরা বলছি সমস্ত গভর্নমেন্ট চায় এক্সপোর্ট বাড়াতে, এক্সপোর্টটা মানে কি? এক্সপোর্ট মানে এখানকার জিনিস বিদেশে বিক্রি করা। তার মানে কি হলো, ওই যে 2 নম্বর পি, প্লেস, প্রোডাক্ট প্লেস প্রাইস এন্ড প্রমোশন, এই যে প্লেসটাকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে জিনিসের দাম বাড়ে। ওই জন্য সরকার বলে এক্সপোর্ট করো, এক্সপোর্ট, সবাই বলে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট মানে এই যে বিক্রি করার জায়গার পরিবর্তন ঘটানো। এবং 3 নাম্বার পি বললাম প্রাইস, এই জায়গার পরিবর্তন করলে দামের পরিবর্তন হয়, এবং এই জায়গার পরিবর্তন করতে গেলে আপনাকে প্যাকেজিং লাগবে, কারণ এখানে গরম বেশি, এক জায়গায় পাঠালাম সেখানে ঠান্ডা বেশি। আমি জার্মানিতে পাঠাবো, আমি বেলজিয়ামে পাঠাবো, সেখানে মাইনাস টেম্পারেচার, স্যার বলে একটু আগে, যদি টেম্পারেচার কম হয় সেখান থেকে পেয়ারা খারাপ হয়ে গেছে, তাই না? তাহলে এই সমস্ত কারণগুলোকে আমাকে জানতে হবে, আমাদের সেরকম ভাবে প্যাকেজিং মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, সেরকম ভাবে প্যাকেজিং করতে হবে, তাই না? আরেকটা হচ্ছে প্যাকেজিং এর মাধ্যমে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যে কোনো জিনিস যখন আমরা বাজারে কিনি, সবাই তো ব্র্যান্ড দেখে কিনি, তাই কিনি না? টিভি কিনলে বলে সোনি টিভি কিনবো, তাই না? ব্যাটারি কিনলে বলে এভারেডি ব্যাটারি কিনবো, বা আমাদের বলবো ডুরাসেল কিনবো। এই যে ব্র্যান্ডটা কিভাবে এসছে, ডিটারজেন্ট কিনলে বলি আমরা সার্ফ কিনবো, সার্ফ এক্সেল। আর ব্র্যান্ডিং এমন ভাবে হয়েছে দেখুন, আমরা যখনই বাজারে যাই, যারা এই টুথপেস্ট কিনতে যাই, আমরা কি দোকানে গিয়ে কেউ বলি দাদা আমাকে একটা টুথপেস্ট দিন তো? বলি কি? বলি না। আমরা কি বলি? দাদা একটা কোলগেট দিন। দোকানদার বলে কোনটা দেবো? আমরা যখন যাই ডিটারজেন্ট পাউডার কিনতে, কেউ কি বলি যে আমাদের একটা ডিটারজেন্ট পাউডার দিন তো? সবাই বলে স্যার। দোকানদার বলছে কোনটা দেবো? আমি তো বললাম স্যার। সার্ফ মানে কি? সার্ফ মানে ডিটারজেন্ট, এরকম হয়ে গেছে, মানে একটা ব্র্যান্ড একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করছে। কেন করছে? সার্ফ মানে হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, প্রথম কোম্পানি যারা সুন্দরভাবে প্যাকেজিং করেছিল ডিটারজেন্ট পাউডারের, এখন বাজারে সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার, এরকম হয়ে গেছে। কোলগেট মানে হচ্ছে দন্তমাঞ্জন। তো এই যে ব্র্যান্ডিং গুলো হচ্ছে, ব্র্যান্ডিং করতে গেলে আমাদের প্যাকেজিং দরকার, তাই না? এবং আমরা যদি বলি আজকে খাবার জিনিস নিয়ে আমাদের চলছে কথাবার্তা, খাবার জিনিস করতে গেলে আপনাদের ছোট হন বড় হন সরকার কিন্তু দেখবে না, সবাইকে একটা আইন ফলো করতে হবে, যেটাকে বলা হয় কি বলে, হ্যাঁ, এফএসএসআই, এসআই মানে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সেফটি আইন, খাদ্য সুরক্ষা আইন। খাবারের জিনিসের ক্ষেত্রে মনে রাখবেন, ওর গুণগত মানের থেকে ওর নিরাপত্তা সবচেয়ে আগে জরুরি। খাবারের ক্ষেত্রে ওর গুণগত মানটা অত জরুরি নয়, ওর নিরাপত্তা আগে দরকার। মানে সেফটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কোয়ালিটি অফ দ্য ফুড। তো সুতরাং
প্রত্যেকটা বিজনেসম্যানকে, প্রত্যেকটা এন্টারপ্রেনারকে আমাদের এফএসএসআই আইন ফলো করতে হবে। এবং ফুড সেফটি অ্যাক্টে বলা আছে যে একটা খাবার জিনিস প্যাকেট বা মোড়ক করতে গেলে কতগুলো ইনফরমেশন দিতে হবে। প্যাকেজিং এর আরেকটা কাজ হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন, খবর দেয়। আজকাল দেখবেন বাচ্চা কাচ্চারা খাবার খেলে ও খাবারের প্যাকেটে আগে দেখে কত ক্যালোরি আছে, বেশি ক্যালোরি হলে বলে খাবো না। আজকালকার লোক সবাই সচেতন, এবং এখন সরকার থেকে আইন করেছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লিখতে হবে যে একটা দৈনিক একজন অ্যাডাল্টের কত ক্যালোরি দরকার, 2000 ক্যালোরি সবার দরকার লিখতে হয় প্যাকেটের মধ্যে। যে ওটাকে বলা হয় আরডিএ, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস। আজকাল দেখবেন বড় ব্র্যান্ডের জিনিস কিনলে আপনাকে লেখা থাকে যে এমআরপি তো আমরা লিখি, সবাই এমআরপি লেখেন, কজন লেখেন এমআরপি পার গ্রাম? যদি আমি 100 গ্রামের একটা প্যাকেট বানাই তাহলে 10 টাকা যদি বা 100 টাকা দাম হয়, তাহলে 1 গ্রামের দাম কত? আইন বলছে যে পার গ্রাম বা পার লিটার বা পার এমএল, যদি 100 গ্রাম 1000 লিটারের মানে 1000 এমএল এর কমে, 1000 লিটার মানে 1 লিটার মানে 1000 এমএল, যদি 1000 এমএল এর নিচে হয় তাহলে আমাকে ধরুন এই জলের বোতলের দাম দেখবেন এখানে লেখা আছে, এখানে বলেছে 500 এমএল এর দাম কত? 10 টাকা। তাহলে 1 এমএল এর দাম কত? কারণ কি আজকাল ব্র্যান্ডগুলো, বিভিন্ন ব্র্যান্ড কাস্টমারকে চিটিং করছে। একটা ব্র্যান্ড বানালো 500 এমএল, ও বললো 10 টাকা। আরেকটা ব্র্যান্ড ও বানালো 600 এমএল, ও বললো 15 টাকা। এবার যারা মোটামুটি অল্প বিদ্যা তারা তো বুঝতে পারছে না যে 600 এমএল এত বড় বোতল, ওইটা সস্তা না এটা সস্তা। এটা বুঝতে পারছেন? আপনি কিনলেন একটা পণ্য কি 750 এমএল, ও বলছে 15 টাকা। তাহলে 750 এমএল 15 টাকা সস্তা হলো না 500 এমএল 10 টাকা সস্তা হলো? তাহলে ওই জন্য বলছে প্রত্যেকটা ফুড প্রসেসরকে এমআরপি পার গ্রাম অথবা পার এমএল লিখতে হবে। সমস্ত দেখবেন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টে লেখা থাকে, তাই তো? ওগুলো সব মানতে হবে। এবং আমাদের সমস্ত ফুড সেফটি আইন ফলো করতে গেলে আমাদের প্যাকেজিং লাগবে। বিনা প্যাকেজিং এ তো হবে না। আমাদের ওই ইনফরমেশন কোথা থেকে দেবো? তথ্য দিতে হবে কাস্টমারকে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর বলছি না স্যার। থ্যাংক ইউ সবাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের খাবারের সময় না, আপনার নাম্বার চিনি, আপনাকে ব্যক্তিগতভাবে বলছি, আপনি কোচবিহারের মানুষ, আমি কোচবিহার। আরে ব্যাপারটা হচ্ছে আমি ওই মাল্টি ছাত্রী, আমার একটি হুম। সিদ্ধান্ত